যারা আজকে বলছে ইসলামের জন্য একটি আলাদা বাক্স বসাই, দেখি ওখানে কি হয়। আমি আপনাদেরকে বলতে চাই, তারা এই স্লোগানগুলো দিচ্ছে, আপনারা বুঝে নেন ইসলাম কোন কুটা রাজনীতি নয়, ইসলাম কোন রাজনীতির বাক্স নয়। আমরা সবাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, ইসলাম ধর্মে বিশ্বাস করি। অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষদের আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারণা চলছে সোশ্যাল মিডিয়ায়, তার বিরুদ্ধে আপনাদেরকে কাউন্টার করতে হবে। সমস্ত মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের জবাব দিতে হবে। আমরা যেন সেটাতে মনোযোগ দেই। আপনারা বেশি বেশি করে টুইট করবেন, বেশি বেশি করে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হবেন। আমাদের বিপক্ষে যারা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, অপতথ্য, মিথ্যা প্রচার দিয়ে কেউ কেউ এআই দিয়ে যে সমস্ত প্রচারণা চালাচ্ছে, তার জবাব আপনাদেরকে দিতে হবে। বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদের প্রতি সে আহ্বান জানাবো। আমরা বিচার অবশ্যই নিষ্পন্ন করবো, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ জন্য করবে। যারা গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, বিগত 16 বছর কোন হত্যা করেছে, এদেশের নিরীহ মানুষকে হাজার হাজার মামলা দিয়ে, লক্ষ লক্ষ মামলা দিয়ে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এদেশের মানুষকে বিভিন্ন রকমের নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তার প্রত্যেকটি বিচার হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে। কিন্তু বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। বিচার শুরু হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোষকদের বিচার শুরু হয়েছে। এটা কেবল নমুনা। এই ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হবে, প্রসিকিউশনের সংখ্যা বৃদ্ধি করা হবে, তদন্ত টিমের সংখ্যা বৃদ্ধি করা হবে, প্রত্যেকটি অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ। রইল সংস্কার। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমাদের নেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সংস্কারের প্রবক্তা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের পুনঃপ্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃস্রষ্টা, বাংলাদেশের জাতীয়তাবাদের মতো একটি আধুনিক এবং গ্রহণযোগ্য ফর্মুলার প্রবক্তা, যার মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে প্রাণ পেয়েছে, যার এই অবিস্মরণীয় আইডিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে একত্রিত করা গিয়েছে। এখানে আমরা সমন্বয়ের রাজনীতি করি। আমরা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, সকল ভাষাভাষী, সকল সংস্কৃতি নির্বিশেষে সকলেই বাংলাদেশে আমরা রাজনীতি করি। এমন কোন এই খণ্ডের মধ্যে এমন কোন সাধারণ মানুষ নাই যে বাংলাদেশের রাজনীতিকে ধারণ করতে পারবে না। সুতরাং আজকে যারা সংস্কারের কথা বলে, তারা কি জানে ভিশন 2030 কথা? আমরা যেটা 2016 সালে দিয়েছিলাম, আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, তার ভিত্তিতে 2022 সালে 27 দফা সংস্কারের কথা, তার ভিত্তিতে সমস্ত আন্দোলনকারী শক্তিগুলোকে, সংগঠনগুলোকে আমরা ধারণ করে 31 দফা প্রণয়ন করেছি। যে 31 দফা, তারেক রহমানের 31 দফা বাংলার ঘুরে ঘুরে পৌঁছে গিয়েছে। আজকে আমাদের এই 31 দফা বাংলাদেশের রাজনীতিতে একটি মহাকাব্যের নাম। বাংলাদেশে 31 দফা বললেই সারা পৃথিবীর মানুষ জানে কারা দিয়েছে, কি চায়। আমরা এই 31 দফার মধ্যে কিন্তু সমস্ত জানলা উন্মুক্ত করে রেখেছি। আরো বেশি আমরা সংস্কার প্রস্তাব যদি পাই, বাংলাদেশের মানুষের জন্য যদি উপকৃত করে এটা, তখন আমরা সেটা ধারণ করব। আমরা 31 দফার মধ্যে সিঙ্গালা করে দেই এই বন্ধুগণ। যদি সর্বসাধারণ যে কোনো নাগরিক যদি এমন কোন গ্রহণযোগ্য প্রস্তাব 31 দফার সাথে যুক্ত করতে চান, আমরা সেটা ধারণ করব। সেই জন্যই বলি আমরা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি। সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া। সংস্কার আজকে শেষ হবে না, সংস্কার শুরু হয়, সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সংস্কার শুরু করেছিলেন স্বনির্ভর গ্রাম প্রথার মধ্য দিয়ে, সংস্কার শুরু করেছিলেন খাল খননের বিপ্লবের
বিপ্লবের মধ্য দিয়ে সংস্কার শুরু করেছিলেন এদেশে বহুদলীয় গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতার মধ্য দিয়ে। সংস্কার শুরু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় রাজনীতি প্রবর্তনের মধ্য দিয়ে। তিনি সংস্কার শুরু করেছিলেন কেয়ারটেকার ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে। তিনি সংস্কার শুরু করেছিলেন খাদ্যের বিনিময়ে শিক্ষার মধ্য দিয়ে। তিনি সংস্কার শুরু করেছিলেন সমস্ত নারীদের জন্য উন্মুক্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। আজকে আমরা সেই সংস্কারগুলো ধারণ করে যাচ্ছি। বিএনপির ইতিহাস বাংলাদেশের সংস্কারের ইতিহাস। বিএনপি রাজনীতির ইতিহাস সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ধারণাকে ধারণ করার ইতিহাস। বিএনপির ইতিহাস এই দেশকে সংস্কারের মধ্য দিয়ে যুগ উপযোগী রাজনীতি চালুর ইতিহাস। সুতরাং বন্ধুগণ, অধিকার সাংবিধানিকভাবে আমরা নিশ্চিত করেছি, করব ইনশাআল্লাহ। সুতরাং রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, আপনাদের বক্তব্যের মাধ্যমে। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাই সাহেব? যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী। যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে কওমি লাইনের মৌলানা সাহেবদেরকে বের করে দেবেন ধাক্কা দিয়ে গলা, তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। এই দেশে ৭১-এর চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। তিনি বাংলাদেশকে করক রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখানে আশ্রয় দিয়েছেন। আমরা বলে থাকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। আশা করি তাদের পরিসমাপ্তিও ওখানেই হবে। সুতরাং ৭১-এর চেতনা ব্যবসা যখন বাংলাদেশের মানুষ ধারণ করে নাই, জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে এই আহ্বানও জানায়। আমরা সবাই জুলাই যোদ্ধা। বাংলাদেশের সকল মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। গত ১৬-১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রক্তদানের মধ্য দিয়ে আমরা নির্মাণ করেছি এই গণঅভ্যুত্থানের সিঁড়ি। একের পর এক সিঁড়ি নির্মিত হয়েছে, ৭টা চত্বরের হত্যাকাণ্ডের সিঁড়ি নির্মিত হয়েছে। সেজন্য আমরা বলি যে এই রক্তের সোপান একদিনেও তৈরি হয়নি, এই রক্তের সোপান এককভাবেও তৈরি হয়নি। এই রক্তের সোপান নির্মাণ হয়েছে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। সুতরাং বন্ধুগণ, আমরা সবাই আমাদের একটাই নীতি যেন ঘোষণা করি, সবার আগে বাংলাদেশ। আমরা এই দেশের মানুষ হিসাবে, আমরা এই দেশের একজন সিটিজেন হিসাবে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই যেন নাগরিক অধিকার নিশ্চিত করি। এইটাই হবে আমাদের জন্য আগামী দিনের রাজনীতি। সুতরাং বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের আজকের এই সম্মেলন দেখে আমার মনে হয়েছিল আমি নির্বাসিত জীবনে আমার প্রতি মুহূর্ত ব্যয় করেছি এমন একটি সম্মেলন দেখার জন্য। বাংলাদেশের এই গণতান্ত্রিক অভিযাত্রা লক্ষ্য করার জন্য, সাক্ষী হওয়ার জন্য, নিজে সেখানে উপস্থিত থাকতে পারার জন্য। আমার আশা পূর্ণ হয়েছে, গণতন্ত্রের জয়যাত্রা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই গণতন্ত্রকে জীবিত রাখতে হবে, ধারণ করতে হবে, শক্তিশালী করতে হবে। আগামী দিনে আমরা